চলেন এই সপ্তাহের অতিথির সাথে আমরা একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? ইলোরা আক্তার ইলা। ইলোরা আক্তার ইলা, আপনি কি করেন? আমি এখন হাউস ওয়াইফ, এখন বাচ্চার মা। আপনি এখন একটা বাচ্চার মা? জি। সো এখন মূল পরিচয় তার মানে হচ্ছে নারী, নারীর পরে হচ্ছে আপনি একজন মা, তাই তো? ঠিক আছে। সো আজকে আমার বন্ধু ইলোরা, সো ইলোরা একদম শুরু থেকে শুনবো আপনার জীবনের ভালোবাসার মানুষটা কিভাবে আপনার জীবনে এলো, সেখান থেকে শুনি। জি, সর্বপ্রথম আমি ওনাকে দেখি ফার্স্ট আমাদের বাসা ভাড়ার জন্য আসে। আমার আম্মুকে ভাড়ার জন্য খুব রিকোয়েস্ট করে। তো একটা সময় আমার আব্বু অনেক, আমাদের টঙ্গী বাজার দোকান ছিল, অনেক রাত্র করে বাসায় বাড়ি ফিরতো, তো আমার আব্বুর জন্য ওয়েট করতো। আমার আব্বুকে মানে এত সুন্দর করে কনভিন্স করছে যে ভাই ডাকতো, কারণ আমার আব্বু জানে যে আমার বাড়িতে দুইটা শিয়ানা মেয়ে আছে। এটা কতদিন আগের কথা বলছেন আপনি? এটা 18 বছর থেকে আরো 4 বছর আমাদের বাসায় ছিল। আচ্ছা, তার মানে 14 বছর। হ্যাঁ, 18 আরো 20-21। আচ্ছা, আরো আগে 22 বছর। তখন আপনি কি স্টুডেন্ট? তখন আমি এসএসসি পরীক্ষার স্টুডেন্ট। এসএসসি পরীক্ষা দিবেন? আচ্ছা, তারপর তো ওই সময় ও অনেক রিকোয়েস্ট করে, ওর জ্বালায় আম্মু সন্ধ্যার সময় আমরা পড়তাম, আম্মু ঘুমায় থাকতো, তো আম্মু বলতো কি ও আসলে বলবি আমি বাসায় নেই, আমার বোনের বাসায় গেছি, এরকম একটা এক্সকিউজ দেখাইতো। তো এত রিকোয়েস্ট, অনেক দিন ঘুরে পরে বাসা ভাড়াটা নেওয়ার পরে আপনার বাসা ভাড়া নেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে মানে আমাকে ফলো করে। একটু তার সম্পর্কে আগে শুনি, যে তিনি আপনাদের বাসা ভাড়া নিয়েছেন বলতে উনি তখন কি করতেন বা ওনার? তখন ও কিছুই করতো না, না স্টুডেন্ট ছিল না ও। আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল, ওইখানে জাস্ট দোকানে কাজ করতেন, দেখাশোনা করতো, ম্যানেজারের পদটা আর কি হিসাব টিসাব রাখতো, ও একটা ওয়ার্কশপের দোকান ছিল। তো যাই হোক, বাসায় ঢোকার পরে ধীরে ধীরে মানে আমাদের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। ক্লোজ বলতে গেলে অনেক সময় গল্প করে বা হালকা পাতলা একটু বাদাম টাদাম নিয়ে আসে, নাও খাও, এটা খাও। তো আমরা অনেক সময় আনইজি ফিল করতাম যে একটা ভাড়াটিয়া, কথা বলবো মানে অনেকটা আনইজি ফিল করতাম। একটা পর্যায়ে দেখা গেল যে একটাই তখন কলের পার, যেটা বলে কলপার, একটা কলপার ছিল, আমাদের ব্যক্তিগত কোনো কলপার ছিল না। তো কলের পার গেলে একটু খোঁচা দিত, অনেক কি করতো। তো একটা সময় আমিও কেন যেন হঠাৎ ভালো লেগে গেল একদিন। বয়সের ডিফারেন্সটা একটু শুনতে চাই, মানে যখন আপনি বলছেন তখন আপনি এসএসসি পরীক্ষার্থী, তো আমি ধরে নিচ্ছি আপনার তখন 16-17 বছর হতে পারে বা 15-16 হতে পারে, তো তার বয়স কত ছিল তখন? হ্যাঁ, তখন তার বয়স কত ছিল? 20-21 হবে। আচ্ছা, তার মানে আপনাদের বয়সের ডিফারেন্স 4-5 বছরের এরকম? হ্যাঁ, এরকম একটা। ঠিক আছে, তারপর? তখন কেন যেন হঠাৎ একদিন মানে যে কল ব্যাপারে গেলাম, খোঁচা দিল, দেওয়ার পরে আমি তাকালাম চোখের দিকে, তাকানোর পরে দেখলাম যে একটা অবুঝ বাচ্চার মতো চোখটা নামিয়ে ফেলছে। তো এইটা দেখে আমার কেন যেন একটা ফিলিংস তৈরি হলো যে নিশ্চয়ই গুড বয়, আচ্ছা এরকম কিছু একটা, কেন যেন ভালো লাগলো। তো ভালো লাগার পরে আমি আবার চিন্তা করতাম যে এটা তো কখনো পসিবল না, আব্বু তো কখনো এটা মেনে নিবে না। তো এগুলো চিন্তা করতাম, আগাইতাম না, ওর ইশারায় ও ডাকলে আমি শুনতাম না, চেষ্টা করতাম যে না থাক, আব্বু মেনে নিবে না, কখনো পসিবল না এটা। তো একটা সময় কি করলো, আমি তখন অঞ্জলি একাডেমিতে ভর্তি হই, নাচ শিখতাম। ও আমার প্রতিটা এসএসসি পরীক্ষা দেই, অঞ্জলি একাডেমিতে ভর্তি হই, ও আমার প্রতিটা দরজা একে একে বন্ধ করে দিচ্ছে। আমার আব্বুর কানটা আমার নামের দুর্নাম করতে 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 ভারী করে দিচ্ছে। কিরকম একটু শুনি আমি। ভাই, আপনি মেয়ে না, ওরকম এক ছেলের সাথে সম্পর্ক। আজকে নাচের স্কুলে গেছে, আসার সময় দেখি একটা ছেলের সাথে গল্প করতে করতে আসছে। ভাই জানেন, আপনি মানে যখন দেখছে ছোট খাটো তে ধরতেছে না, আস্তে আস্তে 4 বছরে অনেক অনেক মানে আমি অতৃষ্ট হয়ে গেছে, হাঁপাই গেছি যে কি ব্যাপার, আজকে আব্বু আমাদের সহ্য করতে পারে না,
এরকম বিহেভ করে, আমরাও ধীরে ধীরে আব্বুর এরকম বিহেভিয়ারে আমরাও চেঞ্জ হয়ে যেতেছি, আব্বুকে আমরাও দেখতে পারতেছি। আমরা বলতে কাকে বলছেন? আমরা বলতে আমি, আমার আপা, কারণ আমার আপা তো আমার সব খবর জানে। আর যখন আব্বু আমাকে মানে আমার হাজবেন্ডের নাম ছিল মুক্তার, বাচ্চার বাবার নাম, তো ওই মুক্তারের কথা শুনে শুনে যখন আব্বু আমাকে টর্চারিং করতো, তো মানে মারধর করতো, তো আমার আপা আবার খুব ক্ষিপ্ত হয়ে থাকতো, তো আব্বুকে তো কিছু বলতে পারতো না। তো দেখা গেল যে এরকম করতে করতে একদিন, 2 দিন, 3 দিন মানে আমরা খুব মানে রাগ, প্রচন্ড রাগ উঠতো। ও রুমে আসা দেখলে রাগ উঠতো। মানে একটা সময় চিন্তা করতাম যে কেন আসছি, এরকম ঝগড়া লাগাইছে, ঝগড়া না লাগাইলেও তো পারতো, এই কথাটা কেন আব্বুর কাছে বলছে। তো এত সিকিউরিটির মধ্যে ছিলাম। আমাদের একটা কাজের মেয়ে ছিল অনেক বড়, তো ওই মুক্তার সাথে কথা বললে জাটুস করে আব্বুর কাছে লাগাই দিচ্ছে যে ইলোরা আপু না কথা বলতেছে মুক্তার ভাইয়ের সাথে। তো এরকম কথা শুনে আব্বু আবার রাগ করতো। মানে আমার আব্বু ছিল অনেক রাগী একজন লোক, মানে আমাদের এলাকাটার মধ্যে সে একটা সময় খুব বিচার করতে এবং খুব রাগী একটা লোক ছিল। তো আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমার আব্বুর সাথে ফ্রি ছিলাম না, আমার আব্বু আমাদের সাথে ফ্রি ছিল না। তারপর একটা কথাই যে সে সবসময় আমাদের উপরে প্রভাব খাটাবে, তার রাগে আমরা মানে চোখে আমরা ভয় পাবো। তো আসলে পাইতাম ভয়টা। তো এরকম করতে করতে একটা সময় আমি ভাইটা মেয়েকে বলতেছে যে ইলোরাপা, আমি বলি নার্গিস দেখো তো কেন এরকম হয়, বিশ্বাস করো এগুলো নোংরা নোংরা কথা বলতেছে, আসলে কিন্তু আমি তা না, ও আব্বুর কাছে কেন মিথ্যা কথা বলে। পরে বলতেছে যে ইলোরাপা এর সমাধান আমি একটাই দেখি, সেটা আপনি মুক্তার ভাইকে বিয়ে করলে সমাধান হবে। পরে আমি সত্যি বলে হ্যাঁ। পরে আমি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিয়ে করবো। তারপরে আমি মুক্তারকে বলি যে আমি বিয়ে করব। পরে বলছে আচ্ছা ঠিক আছে। এই যে প্রথম মানে বিয়ে করার ব্যাপারটা আছে, মানে এর আগে কি উনি আপনাকে ভালোবাসেন বা এগুলো কিছু বলেছিলেন? সেটা কিছু বলেছে। আসলে আমি মানে দেখা গেল যে আমি, আমার বড় আপা, আমার ভাই একটা খাটে ঘুমাতাম। তো ওই সময়টা যাও সকালবেলা, কারণ আমাদের যে রুমটা ছিল এক সাইডে আমাদের নিজের, আর বাকিটা পুরোটা ভাড়াটাতে। তো আমাদের ছিল কেসি গেট লাগানো। তো আম্মু সকালে উঠে যেত, আব্বু সকালে উঠে যেত। তো আমরা ভাই বোন সব একটা রুমে ঘুমাইতাম। কিচেনের সাথে রুমটা ছিল, ও রুমটার মধ্যে ঢুকে পড়তো কাউকে কিছু না বলেই। মানে কথা বলতেছে ঠাস করে রুমে ঢুকে গেছে। রুমে ঢুকে মানে ঘুমের মধ্যে আমি বুঝতে পারলাম যে কেউ একজন আমার মানে পেটে কিস করছে। কিরে লাভটা উঠি, কারণ আমার রুমের ভিতরে ঢুকার সাহস কার আছে? এরকম তো কারণ নাই, কারণ আমার আব্বু যেই শুনে তো মানে টুকরা টুকরা করবে। তো তাকায় দেখিও। তো একটা সময় চিন্তা করলাম যে কেন যেন সব উল্টাপাল্টা হয়ে গেল। মানে এই কেন যেন উত্তরটাই আমরা আজকে খুঁজছি, যে আপনার কি মনে হয় আজ থেকে, এটা প্রায় আপনি 20 বছর আগে কথা বলছেন তাই না? এখন তো আপনি অনেকটা বোঝেন পৃথিবীটাকে। একটা মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে, সে আপনার বাবার কাছে উল্টো আপনার সম্পর্কে বলছে, তারপরও আপনার কাছে তাকে কেন ভালোবাসলেন? মানে সেটা কি শুধুমাত্র ওর কাছ থেকে ওই প্রবলেম করছে থেকে বাঁচার জন্য, নাকি আপনিও তাকে ভালোবেসে ফেলেছিলেন কোনো কারণে? দুটোই। আচ্ছা, ওইটা বাঁচার জন্য ফার্স্ট সেকেন্ড সবসময় চোখের সামনে থাকতো, ভালো লেগে গেছে। মানে পাশ দিয়ে যেত, গায়ে একটু টাচ করতো। ওই বয়সটাতে আপনার কাছে এই জিনিসগুলো একটু ভালো লাগতো, এবং ওই ভালো লাগাটা কাজ করতো। পাশাপাশি আপনার বাবার কাছে যেহেতু সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো, এই টর্চার থেকে বাঁচার জন্য আপনি এটা পথ নিয়েছিলেন যে একে নিয়ে আমি তাহলে একে বিয়ে করবো। যেহেতু ভালো লাগছে, তারপর আবার এরকম টর্চারিং করতেছে আব্বুর কাছে নোংরা নোংরা কথা বলে। তো তখন কিন্তু এই সময়ের কাজটা করে নাই যে আমার নামে দুর্নাম করতে পারে সে কি আমাকে ভালোবাসতে পারে। আচ্ছা, যাই হোক বিয়ে করলাম। বিয়ে করার পর বিয়েটা কিভাবে হলো এটা একটু আমি শুনি। মানে আপনার বাবার কথা যেভাবে বলছিলেন তাতে তো তিনি তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেনে নেওয়ার প্রশ্ন আসে না। ও আমার আব্বু একবার অসুস্থ হয়ে যায় মাঝে,
তখন হসপিটালে ভর্তি করার পরে ও খুব মুখে খুব মধু, যায় হসপিটালে বসে থাকতো, পা টিপতো, মাথা চুল টানতো, ভাই আপনি আমাদেরকে একটা দোকান দিবেন, আমাকে একটা দোকান করে দিবেন। তো আমাদের রাস্তার পাশে বাড়ি আসছে এখনো। তো আমার আব্বু বলে কি আচ্ছা ঠিক আছে। আমার আব্বু বলে এরকম একটা মানুষ যাকে কথা দিবে তার সর্বস্ব শেষ করে দিয়ে এলো তাকে সেটা দিবে। বলছে আচ্ছা ঠিক আছে মুক্তার, আমি এবার সুস্থ হয়ে যাই, তোমাকে আমি একটা দোকান করে দিব। কারণ আব্বু দেখতেছে যে ছেলেটা বাসা থেকে খাবার নিয়ে আসতেছে, তারপর আবার আমার পা টিপতেছে, মানে আব্বুর মনটা গলে গেল। তারপরে আব্বু সুস্থ হয়ে এসে ওর দোকান করে দেয়। এই হচ্ছে ওর প্লাস পয়েন্ট। এবং তখনই বিশাল বড় করে টিন সেট বিল্ডিং করে দেয়। আব্বু ওর কাছ থেকে একটা টাকাও একদম চারানা কষো নেয় না, অ্যাডভান্স নেয় না। তারপরে যাই হোক দোকানটা করে দিল, টিন সেট বিল্ডিং করে দোকানটা স্টার্ট করলো। করার কিছুদিন পরেই আমাদের বিয়ে। তো দোকানটা মোটামুটি ভালো স্টার্ট করে দিচ্ছে। তো একদিন হঠাৎ করে কি করলো, আমি বলছিলাম কি ঠিক আছে নার্গিস যা বললো আমি বিয়েতে রাজি। আচ্ছা। পরে বলতেছে সত্যি লোরাপা? আমি বলছি হ্যাঁ। বলছে আপনি চেঞ্জ হবেন না তো? আমি বলছি না আমি চেঞ্জ হবো না, তুমি যাই বলো, আমার এই জ্বালা একদম সহ্য হয় না। বলে আচ্ছা ঠিক আছে। পরে কি করলো, ও যা বলছে যে ইলোরাপা রাজি বিয়েতে, কবে বিয়ে করবেন? পরে বলছে শুক্রবারে। আচ্ছা। পরে শুক্রবারে আমি ঘুম থেকে উঠে মানে অ্যাজ ইউজুয়াল আমার লাইফটা যেরকম করতাম, ঘুম থেকে উঠে শুক্রবার বন্ধের দিন নাস্তা করতাম, তো লেট করে উঠতাম। সেদিনও লেট করে উঠছি, উঠে একটু ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা করার পর নার্গিস দৌড়ে গেছে, ইলোরাপা। আর আমার আব্বু আম্মুর কথা হচ্ছে ভাড়াটাদের সাথে মিশবা না, কেউ যেন তোমার সাথে কথা না বলে। পরে ও যা একটু ফাঁক পেয়েছে, ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। ইলোরাপা কি হয়েছে নার্গিস? আমি কি ডেট দিয়ে ফেলাইছি, আপনি ঠিক 2টার সময় বাইরেবেন। আচ্ছা ঠিক আছে যাও এখন। পরে ও চলে গেছে। পরে আমি গোসল করে আসলাম। তখন মাত্র আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন? আচ্ছা। তো আমি গোসল করে আসছি। গোসল করে আসার পরে কেন যেন আমার মনটা একদমই টানে না যে আমি এখন বের হব, আমি বিয়ে করতে যাব, আমার কেন যেন ভালো লাগতেছে না। তো গোসল টোসল করে এসে একদম নর্মাল, কোনো সাজ টাজ নাই, নর্মাল একটা ড্রেস। আমি দেখলাম বাইরে খুব খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা তো ভিতরে বাইরে কোনো খবর রাখি না, দেখলাম খাওয়া দাওয়া হচ্ছে। পরে আমি জিজ্ঞেস করলাম আম্মু বাইরে কি হইতেছে? পরে ওই যে মুক্তাটা খুব কান্না করছি। তারপরে নার্গিস ডাক্তার আসছে, আমি একদম নর্মাল ড্রেসে নর্মাল ভাবে একটা ঘুমটা দিয়ে চলে যাই, বের হয়ে যায় বিয়ে করি। এই বিয়ে করার অভিজ্ঞতাটা শুনি। কোথায় গেলেন? কাজী অফিসে গেলেন? সেখানে কে কে ছিল? হ্যাঁ কাজী অফিসে। সেখানে আমি কাউকে চিনি না, আমার তরফ থেকে কেউ ছিল না। ও কোত্থেকে কাকে কি সুন্দর করে মানে ম্যানেজ করে নিয়ে আসছে। আমি যা দেখি অনেকগুলা লোক। তারপরে আমাকে বলতেছে তুমি রাজি? আমি বলছি রাজি। পরে বলতেছে এখানে সিগনেচার করো। বলছে বিয়েতে রাজি? আমি কি হ্যাঁ রাজি। পরে বলছে এখানে সিগনেচার করলাম। মিষ্টি আনলো, খাওয়া দাওয়া করলো, মিষ্টি খাইলো, যার বাসায় চলে গেছে। আমি আমার বাসায় চলে আসছি। এইভাবে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। ইলোরা তারপর সেদিন বিয়ে হয়ে গেল, এরপর বাড়ি ফিরলেন? জি, এরপর বাড়ি ফিরে আসলাম। তখন আপনার মাথায় কাজ করছিল না, বা সে কি মানে বিয়ের পর তার সাথে আপনার কি কনভারসেশন হয়েছিল, যে পরবর্তী পরিকল্পনা কি? না, তখন আমার মাথায় কাজ করছিল না যে আমি বিয়ে করছি। তখন আমার মাথায় একটাই কাজ যে এবার আমি নাচের ক্লাস করতে পারবো। আমি নাচের প্রতি খুব ঝুঁকছিলাম, যে আমি মানে আমার যে হাজবেন্ড ছিল ও তো নোংরা কথা আব্বুকে বলতো, এখন থেকে আর বলবে না। তো দেখলাম যে মানে স্বামী স্ত্রীর যে আলাপ, তো আমি তো এগুলো বুঝি না। তো একদিন আমাদের বাড়িতে সে যে রুমে ভাড়া থাকতো আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এটা আবার দেখছে, ওই যে বললাম না যে আমাদের একটা কাজের মেয়ে রাখছে, মানে খুব বড় একটা কাজের মেয়ে রাখছে। ও সব
ঘরে টোটালি ও দেখাশোনা করতো। আচ্ছা। তো ও কি করছে, কথাটা আম্মুর কাছে বলছে। আচ্ছা। তো আম্মু তো শেষ ওইখানে, কথাটা বলছে আব্বুর কাছে, আব্বু তো শেষ। তো দেখলাম কি যে এরা না কি জিনিস পরামর্শ করতেছে আব্বু আর আম্মু মিলে। আচ্ছা। খুব একটা পরামর্শ করতেছে, পরামর্শটা শুনে মানে আর আমাকে এমন ভাবে ইগনোর করতেছে, মানে আম্মু কথা বলে না বেশি, নিজের হাতে চা বানায় খাচ্ছি, আব্বু মানে কিরকম যেন, মানে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সাথে সাথে মুক্তারকে ফোন দিলাম, আমি বলছি বাসায় তো মনে হয় কিছু একটা হয়েছে, আপনি যে কালকে আপনার রুমে নিয়ে গেছেন আমাকে, তো এটা তো শারমিন দেখছে, শারমিন মেবি আম্মুকে বলে দিছে, আব্বুকে বলে দিচ্ছে, এখন আমি বাসায় 1 সেকেন্ডও থাকবো না, হয়তো আমাকে বের করবেন নইলে আমি সুইসাইড করব। পরে আমাকে বললো যে তুমি বের হয়ে এমন জায়গায় যাও। পরে আমি বের হয়ে গেছি, যাওয়ার পর বললো যে গাড়িতে উঠাই দিচ্ছে, যে দেলোয়ার রাস্তায় তোমাকে বাস থেকে নামায় নিবে, মানে গাজীপুর কাপাসে। তো আমি তো কখনো আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড আজিমপুর মানে স্কুল আসছি বান্ধবীদের সাথে, একা আসি নেই। তো আমি কিভাবে যাব, বলছে আমি সবকিছু রেডি করে রাখছি, তুমি শুধু চলে যাও। তারপরে আমি চলে গেছি, ওইখান থেকে বাস থামার সাথে সাথে দেখলাম ওর ছোট ভাই আসছে দেলোয়ার আমাকে নামায় বাসায় নিয়ে গেল। তো আমাকে বললো যে আপনার তো ড্রেস আনেন না, আপনাকে ড্রেস বানাই দিত, 2টা ড্রেস বানাই দিল। ওইখানে তো মানে 3 দিন না 4 দিন ছিলাম। এটা কোথায় গিয়েছেন? গাজীপুর কাপাসে। ওটা কার বাড়ি? ওটা মুক্তারদের বাড়ি। ওখানে কে কে আছেন? বাবা মা ভাই বোন সবাই জানেন যে আপনার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ, সবাই জানে। আচ্ছা। তারপরে কি করলো, মানে ওইখানে যাওয়ার পর আমি কোথায় আসছি, কারেন্ট নাই, আর কি অজপাড়াগা, আমার সন্ধ্যা হলে ভয় লাগতো, আব্বুকে দেখি না, আম্মুকে দেখি না, আমার ছোট ভাইটাকে দেখি না, খুব কান্না করতাম, প্রতিদিনই কান্না করতাম, একটা ফোন করতে পারি না। তারপর ওর ভাই একদিন অনেক দূরে, বৃষ্টি, এই কাদা, মানে এই কাদা আমি কখনো দেখিনি, এই কাদা দিয়ে হেঁটে হেঁটে আসছি ফোনে কথা বলতে, মানে মুক্তারের সাথে, মানে আমার বাচ্চার বাবার নাম মুক্তার, মুক্তারের সাথে কথা বলতে আসছি। এসে কথা বললাম, বলতেছে আমি কালকে রাত্রে আসবো, এখানে অনেক ঝড় বইতেছে, তোমার এগুলো শোনা লাগবে না। তবে আমি বলছি, আমি কি আব্বু আম্মু কি বলে তোরা তো খুব খুঁজতেছে, পাগল হয়ে গেছে। আমি বলছি আমি জানি না, তো এরা থানা পুলিশ করবে, আমাকে দোকান থেকে বের করে দিবে, আমি কালকে আসতেছি, তোমার সাথে কথা বলবো। বলে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন রাত আমি তো ঘুমাই না, সে রাতে বৃষ্টি আর বৃষ্টি, কারেন্ট নাই, ওর মা ঘুমাইতেছে, অন্ধকার একটা ঘর। পরে আমি বলি যে আসবে আসবে, হঠাৎই অনেক রাত্রে দরজা নক করছে। আমি লাফ দিয়ে উঠছি, উঠে ওর মাকে বলতেছি মামা আপনার ছেলে আসছে, আপনি দরজা খুলেন। আমি তো দরজা খুলতে পারতেছি না, আমি তো অন্ধকার, খাট থেকে নামতেই পারতেছি না, ভয়। আমি তো কখনো এরকম কারেন্ট নেই, এরকম দেশই দেখিনি। পরে ওর মা তো খুব ঘুমে কাতর, শুনে না, বারবার ডাকতেছে আমাকে, মামা আপনার ছেলে আসছে, উঠেন উঠেন উঠেন। অনেকক্ষণ ডাকার পরে উঠলো, উঠে দরজা খুললো। তারপরে মানে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে রুমে আসলো। রুমে আসার পরে সবই জানলাম। জানার পরে বলতেছে যে তুমি চলে যাও, নাহলে আমাকে পুলিশে ধরায় দিবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি কি করলাম, বাসার আমার এক ফুফাতো ভাইকে ফোন দিলাম যে ভাই আমি বাসা যাব, তুই আব্বুরে বল। পরে তুই কই? আমি যেখানে এসে আমি বাসা যাবো। আচ্ছা তুই আয়। তো এরা আকাশে চাঁদ হাতে পেল। আপনি বলেন, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি যা বলার সব বলে দিবেন। আমাকে রিসিভ করে নিয়ে গেল ওখান থেকে, আকাশের চাঁদ হাতে পেল। আমি যে কোথায় ছিলাম, আমার আব্বু সেই প্রশ্ন করেন। আচ্ছা। আমি বাসায় যে দেখি অনেক বড় বড় মাছ ভাজি করে রাখছে। আমাকে বলে কি মা তুমি খাও, তুমি কতদিন ধরে খাও। পরে আমি গোসল করছি, ভাত খাইছি। ভাত খাওয়ার পর দেখি আমার কাকা আসছে। পরে চিন্তা করলাম কাকা আসলো কেন, আবার চিন্তা করলাম আব্বু যাই হোক কাকার সাথে বুঝে, তো আমাকে নিয়ে কিছু একটা বুঝবে। আমাকে বলতেছে কি মা তোমার কাপড় চোপড় গুলা গুছছে। কেন আব্বু?
তুমি বোট বাজার চলে যাবে, বোট বাজার আমার কাকার বাড়ি। পরে আমি বলতেছি বোট বাজার চলে যাবো। হ্যাঁ। পরে আমি বলছি আব্বু আমি একটা দিন থাকি। বলছে না মা তুমি চলে যাও। তো আব্বুর মুখের উপর কোনো কথা বলতে পারি নাই, কাপড় চাপড় নিয়ে বোট বাজার চলে গেছে। বোট বাজার যাওয়ার পরে ভালো এসছি, কিন্তু আমার ভালো লাগে না। আমার আব্বু আমার কথা মনে পড়ে, আমি যদি বাসায় থাকতে পারতাম। কিন্তু আপনার কি আপনার হাজবেন্ডের কথা মনে পড়তো না তখন? মানে ওরকম করে ওরকম করে আমি মানে এই এত ঘটনার মধ্যে তার সাথে আমার মাত্র জাস্ট 2 বার খুব ক্লোজ হয়েছে। আচ্ছা ওকে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার বাবা মার আপনি তো চলে গেছিলেন তার সাথে, আপনি তার বাড়িতে চলে গেলেন এবং তারপরে আবার এখানে ফিরে আসলেন। এই যে ফিরে আসার পরে আপনার মানে তাকে কি আপনি মিস করতেন কিনা, যে এই মানুষটা আমার জন্য এখন এই মানুষটার এই অবস্থা, বা ওকে আমি পাচ্ছি না, আমি ওকে ভালোবাসি, এরকম ফিলটা তখন হতো? নাকি আপনি তার বাড়ি ঘর দেখার পর আপনার মনে হয়েছে যে আপনি ভুল করছেন? কোনটা? আমি আসলে কোনোটাই কম্পেয়ার করতে পারি নাই। আমি তার কথা আমার টোটালি মাথায় আসতো না। তার মানে আপনি তখন তাকে ভালোবাসতেন না? আমি কেন যেন মানে একটা বাচ্চা ছিলাম, বাচ্চার মতো মন মানসিক। আমি আব্বু আম্মুর কাছে থাকবো, আমার শুধু বারবার এইটাই মনে হয়েছে। ঠিক আছে। তারপর পরে কাপড় চাপড় নিয়ে চলে গেলাম কাকার সাথে বোট বাজার। কাকা মানে খুব আদর যত্নার্থী করতো। আমার কাকিকে বলতো যে এই যে নুডলস আনছি, ওকে বিকালে নুডলস রান্না করে দিবা, চা করে দিবা, বিস্কিট দিবা ওকে। এই দিক দিয়ে যে কি ঝড় হচ্ছে আমাকে কেউ কিছু বলে না। তো আমার তো ফার্স্টেশন কাজ করতেছে যে কি হচ্ছে ওইখানে, আমি কোনো খবর পাচ্ছি না। তো কাকার আমি দায়িকা নিয়ে কাকারে তো অসম্ভব ভালোবাসছি। যে আমার আব্বু এটা ঠিক কখনো অনেক ভালোবাসতো, মা ছাড়া ডাক দিত না, কিন্তু কখন একটু মানে আমাদের মানে কুলে নিয়ে অনেকে দেখে নাই, যেটা আমার কাকা করছে। কাকার কুলে পিঠে মানুষ হয়েছি। তো কাকা বলতেছে যে ইলোরা, আমি কি কাকা কয় তুই যে মুক্তারকে চাস, তুই জানোস মুক্তার কত খারাপ। আমি কথা বলি না, আমি তখনও বলি না যে বিয়ে করে ফেলছি। বলছে তুই না মুক্তারের কাছে যাস, যা হয়েছে এতটুকু মানে স্টপ করে দে, আর মুক্তারে নিয়ে ভাবিস না। জানোস মুক্তার কি করছে? কি করছে কাকা? তো বললো যে তোর মার সাথে রাগ করা অশ্লীল একটা দৃশ্য তোর মারে দেখাইছে। তখন আমি বলতে পারিনি কাকা আমি তো বিয়ে করে ফেলছি, আমি এখন কি করব। আমি যদি তখন ফ্র্যাঙ্কলি বলে ফেলতাম তাহলে হয়তো বা আবার চিন্তা করলাম যে মুক্তার আমার জন্য আমাকে ভালোবাসা এত কিছু করে বিয়ে করছে, আমি কি তাকে এই ধোঁকাটা দেওয়া ঠিক হবে? মানে কেন যেন আজকে এই দিনটা আমার দেখতে হবে বিধায় আমার সেই দিনটা আমি এত সুযোগ থাকার পরেও আমি নিজেকে গুটায় নিতে পারি, সংশোধন করতে পারিনি। তারপর যাই হোক ওইখানে আমার দাদির মৃত্যুবার্ষিকী করা হয়েছে বিশাল বড় আয়োজন করে। মানে আমার বাবার বাড়ির গোষ্ঠীর যত আত্মীয় স্বজন ছিল সবাই আসছে, অনেক বড় করে আয়োজন করা হয়েছে। আমি ভাবছি সেদিন মেবি একটা পদক্ষেপ তারা নিবে, কিন্তু না, সেদিনও তারা সবাই খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আনন্দ ফুর্তি করে চলে আসছে। পরে আমার একটা বোন আছে ওইখানে, মামার তো বোনের মতনই, আপন বোনের মতনই। তো ওই বোনটা বলতেছে, আমি বলতেছি আমি আপা কি করবো? পরে বলে কি চইলা যা, কেউ যেমন তোর নিয়ে মাথা ব্যথা নাই, চইলা যা। তো সেই রাত্রে মুক্তারকে ফোন দিলাম, ফোন দিয়া বললাম যে আমি অমুক জায়গায় আসছি বোট বাজার। পরে বলে কোথায় আসছো? আমি বলি 15 দিন। ও জানে না যে আমি বোট বাজার আসছি। কোথায় আসছো? আমি বলি বোট বাজার আসছি। তোমার কাকার বাসায়? আমি বলছি হ্যাঁ, কারণ 4 বছর তো সে আমাদের বাসায় ভাড়া থাকছে, সে তো আমাদের প্রতিটা আত্মীয় স্বজনের বাড়ি তার চিনা। আচ্ছা ঠিক আছে, ফোন কাটো, সন্ধ্যার পর এই নাম্বারে আমি এসে তোমাকে ফোন দিব, তুমি বেরিয়ে যাবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর ঠিক ওই দিনই আমি বসে আসছি, একটু ফোন আসছে। তো বললো কি তুমি একটু গেট থেকে বের হও। পরে বের হয়েছি, দেখি ও আর ওর পাশে ওর ফ্রেন্ড। দেখে আমি
আমি আর কাপড় চাপড় নিই নেই। সন্ধ্যার সময় চলে আসি। আবার বের হলেন ওর সাথে? হ্যাঁ, আবার বের হলাম। ওকে। বের হলাম, আমাকে নিয়ে গেল একদম ওর এক আত্মীয়র বাড়িতে। আচ্ছা। তারপর ওই রাত্রে কাকা টঙ্গিবাজার দোকান ছিল আমাদের, দোকান থেকে আসে, এসে দেখে আমি নাই। পরে আব্বুরে ফোন দিল, দাদা ও তো নাই। পরে কি? পরে দেখে মুক্তারও নাই। পরে আমাদের এলাকায় পুরো তছনছ করে দিছে। আমার বাবার একটু ছোট করে একটা পরিচয় দেয়। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা। এবং মানে খুব ভালো মাপের একজন মুক্তিযোদ্ধা ছিল। আমাদের এলাকায় আমার আব্বুর এক নামে সবাই চিনি। একটা সময় আমার আব্বু খুব প্রভাব ছিল, বিচার করত। তো তখন আমার আব্বু এলাকা তছনছ করে ফেললো ওই রাত্রি। ফোনের পর ফোন আসতেছে, আব্বুর ফ্রেন্ড হাসান মাতবর ফোন দিচ্ছে। তারপরে ওর যে ফ্রেন্ডটা নিয়ে গেছে সে ও এলাকার খুব প্রতাপশালী। তো মাহাদিবে বলতেছে যে ঠিক আছে মুক্তার, আজকে রাত্রে আপনারা থাকেন, কালকে আমরা এটা নিয়ে একটা সালিশের মতো বসবো। পরে ও সেদিনও চিন্তা করে নাই যে ইলোরা আমার পাশে আসছে। যাই হোক, পরের দিন আব্বু আসছে। ওই মাহাদি ভাইয়ের বাসায় খুব ভালো একটা আয়োজন করছে, খুব বড় একটা আয়োজন করছে। করে আমাকে আব্বু নিতে আসছে, অনেক লোকজন আসছে, আব্বুর বন্ধু বান্ধব নিতে আসলো। নিতে আসার পরে আমি বললাম আমি যাব না। আমার আব্বু অনেক কষ্ট পেয়েছে। আমি কখনো আব্বুর চোখে পানি দেখিনি, আমি সেদিন দেখছি আমার আব্বুর চোখের পানি। আমার আব্বু অনেক কান্না করছে, আমার আব্বু গইরা চিৎকার পারছে। মাদিবার বাসায় সোফার মধ্যে এইখান থেকে গড়ান দিছে, ওইখানে গেছে, ওইখান থেকে গড়ান দিছে, এইখানে আসছে। মা তুই এটা কি করলি? এই ছেলে ভালো না, এই ছেলে তোর কখনো সুখ দিব না। তারপরে মাহাদি ভাই বলতেছে যে মাহাদি ভাই আবার মানে আমি ওর সুবাদে মাহাদি ভাইকে ভাই ডাকতাম, আর মাহাদি ভাই আমার আব্বুকে ভাই ডাকতো। এটা তারা মানে আমাদের জন্মের আগে থেকেই তারা ভাই ডাকতো। তো মাহাদি ভাই বলতেছে ভাই আপনি কি না মাহাদি তুমি জানো না এই ছেলে ভালো না, এই ছেলের আমি চিনি মাহাদি, এই ছেলে ভালো না, এই ছেলে কখনো সুখ দিবে না, তুমি জানো না। তো আব্বু এক্সাইটেড হয়ে বলতেছে মাহাদি তুমি বিয়ে করবা, অলরেডি তার করে একটা মেয়ে সন্তান আছে। তারপর মানে আব্বু এক্সাইটেড হয়ে বলতেছে তুমি বিয়ে করবা, তোমার হাতে দিয়ে যাই। তারপর এই ছেলে ভালো না, আমি এই ছেলের কাছে আমার মেয়ে রাখতে পারবো না। তারপর আমাকে যে জিজ্ঞেস করলো আমি বলছি না যাবো না। পরেই কান্নাকাটি করছে, বলছে যে আমার চোখ দিয়ে আজকে পানি ঝরাইছিস, তোর চোখ দিয়ে আল্লাহ 20 বালতি পানি ঝরাইবো। তো সেদিন বুঝি না এটার মানে, আজকে আমি হারাহারি টের পাচ্ছি। পরে আব্বু চলে আসে সেই রাত্রেই, যে রাত্রে আব্বু চলে আসে, আগের দিন রাত্রে আমার সাথে কিরকম বিহেভ করছে, কত আদর করছে আমাকে, সেই রাত্রে আমাকে বেল্ট দিয়ে পিটাইছে। কেন? কোমরে বেল্ট খুলে। আমি বলছি কি ওর ভাই আসছিল, এই বিচারটা হবে দেখি, ওর ভাই আসছিল, যদি কোনো প্রবলেম হয় ওর। তো আমি বলছি কি দালার আমাকে এক গ্লাস পানি দিবা? তো দালার পানি আনছে, আমি পানি খাইছি। ও আবার কি করছে পানি আসছে, আমি পানি খাইছি, আমি খাবো না। কয় তুই পানি খাবি না কে? তুই পানি চাইছিস, আমি পানি আনছি। আমি দালার তো পানি নিয়ে আসছে, আমি খাইয়া ফেলছি, এটা কোনো ইস্যু? আচ্ছা। সেই ইস্যুতে আমাকে ইচ্ছে মতো পিটাইলো, কোমরে বেল্ট খুলে পিটাইছে। তো মিথ্যা বলবো না, সেদিন দালার রাগ করছে যে মুক্তার তুই আসলে সংসার করতে পারবি না। ওর কথাটা সত্যি আজকে ফুলে গেল, যে ও বলছিল যে দেখ ইলোরা কিন্তু খুব ভালো একটা মেয়ে, তুই যে আজকে যে ঘটনাটা ঘটাইলি, এই ঘটনা যদি তুই সবসময় ঘটাস, আমার মনে হয় না তার সংসার টিকবো। তারপর যাই হোক স্টার্ট হলো লাইফে স্ট্রাগল করা। আপনার ফ্যামিলির সাথে আর যোগাযোগ নেই? না, ফ্যামিলির সাথে যোগাযোগ নেই। তারপরে আমার আম্মু চিঠি লিখতো চলে আয়। তখন আপনারা কোথায় থাকতেন?
তখন আমি যেখানে থাকতাম আমার আম্মুর বাসা থেকে প্রায় 10 টাকা রিক্সা ভাড়া আচ্ছা, লাগতো। মানে পুরো কাছাকাছি থাকতেন? কাছাকাছি থাকতাম। কিন্তু আপনি আপনার বাবা বাড়িতে যেতেন না? না, বাবার বাড়িতে আমাকে অ্যালাউ করতো না। আচ্ছা, আর যে দোকানটা আপনি বলেছিলেন যে আপনার বাবা আপনার হাজবেন্ডকে দিয়েছে, সেটা আর কি আপনার হাজবেন্ডের ছিল তখন? না, তারপর আমার আব্বু ওইটা বন্ধ করে দেয়, ওকে দোকান ছাড়ায় ফেলে। তখন আপনার হাজবেন্ড কি করতো? ও তখন আমাদের যেখানে দোকানটা তার থেকে 5 মিনিট লাগে আসতে, ওখানে একটা দোকান নেয় নতুন করে। ওকে, ঠিক আছে। ওখানে দোকানদারি করে। আর আপনার হাজবেন্ডের ফ্যামিলি সম্পর্কে একটু শুনি, তাদের সাথে আপনার কি অবস্থা ছিল? যে আপনি যাদের কথা বলছেন, আপনার হাজবেন্ডের মা ছিল, ভাই ছিল, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল তখন? তাদের সাথে সম্পর্কটা এরকম ছিল, তাদের যদি একটু পেটেও ব্যথা করতো আমাকে বলতো, ইলোরা আমার পেটে ব্যথা করতেছে, বা ইলোরা ওর পেটে ব্যথা করতেছে। মানে ইলোরা ছিল ওদের ফ্যামিলির সবার সমস্যার একটা সমাধানের একটা সূত্র ইলোরা। ওকে, সেই জায়গায় যে ইলোরার হয়ে তারা এত বড় মানে একটা কাজ করবে। তারপরে কি হলো সামনে? এরপরে আপনাকে সে প্রথম যেদিন আপনাকে নিল সেদিন আপনাকে খুব মারলো, সেই ঘটনাটা আমরা শুনলাম। এরপরে আপনার সম্পর্কটা কখন থেকে মনে হলো যে আপনি ভুল করেছেন? সেদিন থেকেই? আমার সেদিন থেকে মনে হয়েছে যে আপনি ভুল করছেন। আমি ভুল করছি। তো সেদিন থেকে করলে তার পরের দিনও ফিরে যেতে পারতেন, গেলেন না কেন? ওই যে একটা আবেগ কাজ করছে। আচ্ছা, সে আবেগে জড়ায় আর যাইতে পারিনি। তো আম্মু এর মাঝে আমার সাথে কন্টিনিউস যোগাযোগ, চিঠির মধ্যে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হয়। তো একটা মেয়ে আমাদের বাসায় ভাড়া থাকতো, গার্মেন্টস চাকরি করতো, ওকে পাঠাচ্ছে, রুনা যা বল, যা কিছু হয়েছে আমি মেনে নিব, আত্মীয় স্বজন আমি বোঝাবো, ওরে চলে আসতে বল। যখন আর সেই কথাটা বলছে তখন আমার মানে গা গুলাইতো, বমি বমি ভাব লাগতো। তো আমি বাড়ির কাছে বুঝলাম যে ভাবি আমার এরকম কেন লাগে। পরে বলছে যে আপনি প্রেগন্যান্ট। ওকে, আর যেতে পারিনি। আচ্ছা, পরে আমি কার কাছে লজ্জায় বলিও নাই। তারপর ওকে আমি কখনো আমার করে পেতাম না। ও আমি একটি নতুন বউ, টোটালি আমি একা ঘরে থাকতে পারি, আমি ভয় পাই। আমি মানে সব আমার ভিতরে একটা বাচ্চা, আমি ভাত ছেড়ে দেখেছি সব ভাত পড়ে গেছে। ও আমাকে হেল্প করবে না, ও রাত 2টা-3টার সময় আসে। আবার কি করে মানে এতই ক্যারেক্টার লুজ ছিল যে পাশে ওরই এলাকার একটা মেয়ে ভাড়া থাকতো, ওই মেয়েকে দিয়ে ও গেট খুলাইতো। ওই মেয়ে কি করতো, ভিতর দিয়ে গেট তালা দিয়ে চাবি নিয়ে যেত ওর কাছে। মুক্তার আসলে ডাকলে ওই সব খুলে দিত। ওর হাজবেন্ড প্রায় রাত্রে বাসায় থাকতো না, রাজনীতির কারণে বাইরে বাইরে থাকতো। দেখতাম চাল যদি আমার ঘরে 1 কেজি কিনছে, ওর ঘরে কিনছে 2 কেজি। মানে সিমটম গুলো পরে একদিন বাড়ি নিয়ে বললেন, ওরা তোমার তো বিয়ে হয়েছে আজকে, মুক্তার বহুত আগে থেকে লাভলির অনেক কিছু দেয়। পরে আমি বলছি তাই? বলছে হ্যাঁ, বিকেলে এসে পুরি আনি, 2 লিটার কোক আনি, খুব আড্ডা দেয়। তো দেখতাম যে রুমে ঢুকেই গড়িটা খুলতো, লাভলি নাও গড়িটা রাখো, বেলটা খুলতো, নাও বেলটা রাখো, মানি ব্যাগটা রাখো। তো আমি একটা বউ, আমি সামনে বসে বসে আমি জেলাস করতাম। তো একদিন একটা কাপড় কিনছি, ও আমাকে একটা কাপড়ও কিনে দিত না। তবে হ্যাঁ, এটা ঠিক, ও আমাকে ভালোবাসতো। হয়তো কিছু কিছু প্রতিশোধ নেওয়ার জন্য, যে 4 বছর হয়েছে আমি যে ইগনোর করছি, সেই প্রতিশোধ গুলা নিচ্ছে। যত কিছু হতো, ও আমাকে যত মারতো, আমাকে না ছুঁয়েও ঘুমাইতে পারতো না। আমি যদি রাগ করে নিচে এসে শুইতাম শুধু ফ্লোরে, আমি দেখতাম যে কারো একটা হাত আমার উপরে, পাশে তাকে দেখতাম বাচ্চার বাবা, মানে আমাকে টাচ না করে ঘুমাইতে পারতো না। তারপর আমরা ওখান থেকে রুম ছেড়ে দেই, দিয়ে আমার বাবার বাড়ির আরেকটু কাছে চলে আসি। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে, এর ভিতরে আপনার বাবার আপনার সাথে যোগাযোগ করেনি? না, এত দূরে আমার বাবার যোগাযোগ করেনি। তারপরে যখন কাছে চলে আসি, তখন মানে আমার আব্বুর সব মেসেজ পাইতো। আমাকে গালি দিলে, মারলে, আর মার আর ঝগড়াটা যেমন খুব
বেশি বেশি করতো। আচ্ছা, তো এই মুহূর্তে কিছু করার নাই, দেখা যেত যে আমার আব্বু অনেক অনেক হেল্প করতো। সে যদি আম কিনতো, আমার ঘরের জন্য এক্সট্রা 2 কেজি কিনতো, সবকিছু সব এক্সট্রা এক্সট্রা, যে আমার মেয়ের জন্য কষ্ট না হয়। তখন অলরেডি আমার অনেকটা সময় হয়ে গেছে আচ্ছা, হওয়ার। তো এর মাঝেও মানে ও ফিরতো অনেক রাত্রে ফিরতো বাসায়। আমি না খেয়ে বসে থাকতাম। ওর এতটুকু ফিলিং ছিল না যে তুমি খাইছো, না একটু কেয়ার করব, কখনো না। ওর মানে ও নিজে আসতো, এসে হাত মুখ ধুয়ে খেয়ে বিছানায় শুইত। মানে তখন কি হলো, আমার বেবিটা প্রায় হবে তখন মানে আমি বলতেছি যে আমার লেবার পেইন উঠছে, যে আমার তো লেবার পেইন উঠছে, আমার খুব পেইন হচ্ছে। এর মাঝে কি করলো, আমি বলছি যে আমার তো ব্লাডে হিমোগ্লোবিন কম। তো পাশের বাড়ির আঙ্কেলের আবার ফার্মেসি আছে, আমি আঙ্কেলকে দেখেছি। আঙ্কেল বলছে, মা তুমি হরলিক্স খাবা, দুধ খাবা, গরুর দুধ খাবা। আমি বলছি একটা হরলিক্স নিয়ে এসো। আমাকে বললে হরলিক্স কি খাবে, আমি তো হরলিক্স খাই না। তোমার জন্য না তো, বাচ্চা পেটা আমার জন্য, আমার হিমোগ্লোবিন কম, খুবই কম। হরলিক্স আনি নেই, সে এতগুলো চকলেট নিয়ে এসছে। মানে অদ্ভুত টাইপের তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, কি ব্যাপার, এরকম করে কেন? তারপরে যাই হোক, আমার বাবার বাড়ি থেকে আমাকে হেল্প করতো, খাবার দাবার সবকিছু, মানে দুধ টুধ সবই পাঠাতো। এবং তখন আমার বাড়িতে যাওয়া এলাও করে দিচ্ছে আমার বাবা। এই অবস্থায় তার মানে আমি যদি বলি যে এখন পর্যন্ত গল্পটুকু এইখানেই আমি বলতে পারি যে আপনি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর আসলে আপনার আর ফিরে যাওয়ার উপায় ছিল না বলে আপনি সংসারটা তারপর থেকে করেছেন। জি, তাই তো? তার মানে আপনি প্রথম ভুলটা করেছিলেন পালিয়ে গিয়ে, তার সাথে বিয়ে করেছেন এবং বিয়ে করে একবার ওদের বাড়িতে গাজীপুর চলে গেলেন। এরপরে আবার আপনার বাবা নিয়ে এলো, সেখান থেকে আপনাকে তার কাকার বাসায় পাঠালো এবং সেখান থেকে আপনি আবার তার সাথে পালিয়ে গেলেন। জীবনের সবচেয়ে বড় ভুলটা করলেন দ্বিতীয়বার। এরপর আপনি রিয়েলাইজ করলেন ওই দিন রাতেই যে অ্যাকচুয়ালি আপনি ভুল করেছেন, ভুল করেছি, তাই তো? কিন্তু আপনি ততদিনে প্রেগনেন্ট হয়ে গেছেন অলরেডি। মানে যেদিন রাত্রে আমার গায়ে হাত তুলে, সেদিন তো মানে আব্বুর ফ্রেন্ড সার্কেল সবাই জেনে গেছে। আচ্ছা, মানে এই ব্যাপারটা মানুষ জেনে গেছে, এটা একটা বিষয় ছিল, এটা একটা বিষয় ছিল। এবং পরবর্তীতে আপনাকে যখন আপনার মা আবার বলেছিল ব্যাক করতে, ততদিনে আপনি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে আপনার মনে হয়েছে যে আপনার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তারপরে সেদিন থেকে মোটামুটি আপনি ধরে নিয়েছেন যে আপনি ভুল করছেন, কিন্তু আপনাকে সংসারটা টিকিয়ে রাখতে হবে, তাই তো? টিকিয়ে রাখতে হবে। মানে এখানে কি আসলে তখন ভালোবাসা ছিল? আপনার কি তার প্রতি কোনো সম্মান বা ভালোবাসা ছিল? তাকে আমি সম্মান করতাম, আমার হাজবেন্ড হিসেবে তাকে আমি মানে ফুল প্রায়োরিটি দিছি, তাকে ফুল সম্মান করছি। তাকে আমি ফোন দিতাম, সে মানে বাহিরে তার লাইফটা না, মানে ওর মানে সে ভাবছে যে আমি বুঝি এরকমই লাইফটা, ঘরে বউ আছে বা একটু লেট করে যাব, মানে এরকম কিছু একটা। বাসায় এসে সে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিজের মতো বেডে আসছে, তখন আমার গায়ে হাত দিতেছে। মানে আমি ভাবতাম কি, মানে ও বুঝি এরকমই, ও মানে আমাকে ভালোবাসে, ভালোবাসা বুঝি এরকমই হয়। তো তখন সব আমি ভুলে যেতাম। ওকে, ঠিক আছে। তো তারপর কি হলো? তারপর লেবার পেন উঠছে, তো আমি বাসায় ফোন করি যে আমার অবস্থা ভালো না। তো সাথে সাথে আম্মু বুয়াকে পাঠায়, একটা রিক্সা পাঠিয়ে আমাকে নিয়ে যাওয়ার পরে হসপিটাল ভর্তি করার পরে আমার ফার্স্ট বেবিটা আসে দুনিয়াতে। আসার পরে আমার এতটুকু মনে আছে, ওর বাবার কোলে যখন দেয়, একটা মানুষের যখন সিজার করে তখন তার এতটুকু জ্ঞানটা থাকে, অনেকক্ষণ পরে তার ঘুমায় পড়ে, টোটালি জ্ঞানটা চলে যায়, ঘুমায় পড়ে। আমার যখন জ্ঞানটা ছিল, আমি শুনতেছি বাচ্চার বাবা মাথার উপর দাঁড়া ফোনে কথা বলতেছে, আর বলতেছে যে আমার না গোলাপের মতো একটা ছেলে হয়েছে, ঠিক গোলাপ ফুল যেরকম ওরকম আমার একটা ছেলে হয়েছে। আবার আমি একটু এক নজর তাকাইলাম, মানে ঘুমের ঘরে দেখলাম যে ছেলেটাকে ও কুলে নিয়ে আমার মাথার কাছে দাঁড়ায় রয়েছে। তো যাই হোক,
তখন তার এরকম অবস্থা ছিল, সে আমাকে হসপিটালে বিলটা দিতে পারেনি। আচ্ছা, ওই বিলটা আমার আব্বু আমাকে হসপিটাল থেকে বিলটা দিয়ে দেন আমাকে বাসায় নিয়ে আসে, সেটা আমার বাবার বাসা। আচ্ছা। তারপরে বাবার বাসায় নিয়ে আসার পর তখন কি আপনার বাবার সাথে তার সম্পর্ক স্বাভাবিক হয়েছে? না, আচ্ছা, ওকে এলাও করে না, শুধু আমি থাকি আচ্ছা, আমার বাচ্চাকে নিয়ে, সবকিছু খরচ সব টোটালি বেয়ার করছে আমার বাবা। তারপরে 23 দিন পর আমি আমার বাসায় চলে যাব। তো এর মাঝে বললো যে একদিন আমার আপাকে, তো ওই মুহূর্তে আমার ছেলেকে ডক্টর দেখাতে হবে। তো ডক্টরের কাছ থেকে নিয়ে আসে আমার আপা আর বাচ্চার বাবা। আচ্ছা, তো বাচ্চার বাবা বলতেছে যে আপা, তো আমাদের তো তখন TNT লাইন ছিল, মোবাইল ছিল না, মোবাইল ছিল শুধু আব্বুর হাতে। তো TNT লাইনটা হচ্ছে ড্রয়িং রুমে যেতে হবে। আর আমি তখন আব্বুকে ভয় পেতাম, একটা ছেলে হয়ে গেছে যে আব্বুর সামনে আমি মুক্তার সাথে কথা বলতে পারবো না, আব্বু আমার খুব লজ্জা লাগবে। তো আপারে বলতেছে যে আপা, আপনার বোনকে তো দেখি না অনেকদিন ধরে, আপনার বোন তো একটা ফোনও দিতে পারে। তা আপা এসে বললো যে মুক্তার এই কথা বলছে, তুই নাকি একটা ফোনও দেস না। তখন আমি একটা মুচকি হাসি দিলাম। তো ওই দিন আর আমি ফোন দেইনি। তারপরের দিন এই সিজার অবস্থাতেই প্রায় 10-12 দিন পর আমি, বাসাটা একটু কাছে ছিল, তো ভোরবেলা আপাকে বললাম, আপা তুই একটু ওর সাথে শু, আমি আসতেছি। এই কথা বলে আমি আমার হাজবেন্ডের বাসায় চলে আসছি। তো এসে কথাটা তো বলে যাই। তো আমি বলছি যে আমি চলে আসব, খুব শীঘ্রই চলে আসব, ওখানে থাকবো না। আমার একটাই প্রবলেম, আমি ওকে দেখতে পাই না। এই প্রবলেম, এর জন্য আমি আমার বাবার বাড়িতে থাকবো না। বাচ্চার বাবাকে আমি দেখতে পাচ্ছি না, ও যেতে পারতেছে না। পরে আমি বলছি আমি চলে আসবো, খুব শীঘ্রই চলে আসবো। এই কথা বলে আমি 23 দিনের মাথায় আসি। এসে আমার ফার্স্টে ঢোকার সময় ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমে দেখি একটা মেয়ে বসে। তো আমার দেখেই তো মেজাজটা নষ্ট হয়ে গেছে। আর আমি তো জানি যে ও ক্যারেক্টার লুজ, আমি ভালো করে জানি ও ক্যারেক্টার লুজ। তো এই কাজটা ও কি করলো, ওকে জিজ্ঞেস করলাম। ওই দিন খুব রাগারাগি হয়েছে। ওই দিন থেকেই মানে বাসায় ঢোকা থেকে শুরু হলো ঝগড়া, খুব রাগারাগি হয়েছে। কেন একটা মেয়ে বসে থাকবে, আমি নাই। আর ও তো আমাকে চিনে না, ও আমাকে বলতেছে মুক্তার ভাই আমাকে এখানে বসতে বলছে। এই নিয়ে ঝগড়াঝাটি হলো। যাই হোক, তারপরে আসলো, বাচ্চাকে খুবই আদর করলো। বাচ্চা দেখে তো সবকিছু ভুলে গেল। এরকম করে যাক সংসারটা যাচ্ছে ঠিকঠাক মতো। বাবার বাড়ি থেকে হেল্প পাচ্ছি। তখন আমার ছেলের জন্য আমার বাবা ভালো একটা হেল্প করে, খুবই ভালো। তখনও ওর বাবার ভালো একটা সামর্থ্য ছিল না, কিন্তু যখন দেখতাম যে আমি তাকে একটা অ্যামাউন্ট এনে দিচ্ছি, সে আমার সাথে বিহেভিয়ারটা ভালো করতেছে। যখন দেখতাম যে না, আমার অ্যামাউন্টের মেয়াদটা অনেক দিন হয়ে গেছে, তখন দেখতাম কিরকম একটা নোংরা ব্যবহার করতেছে। আচ্ছা যাক, তারপরে সে দেখলাম যে মানে অনেকটা মেয়ের সাথে, তার মোবাইলটা চেক করলাম, তো টাইপিং সেট ছিল, চেক করলাম অনেক মেয়ের নাম্বার, তার ফোন আসে, এগুলো প্রতিটা জিনিস আমি ধরতাম। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মেয়ে মানে অ্যাজ ইউজুয়াল সংসার করবে, চাবে তার হাজবেন্ড একটু তাড়াতাড়ি বাড়ি ফিরুক। 10টা বাজলে ফোন দিলে লেট হবে, নোংরা কথা বলতো। 11টা বাজলে ফোন দিলে সে নোংরা কথা বলতো। সে সেম আগের মতনই, 12টা 1টা বাজলে সে বাসায় আসে। তো স্বাভাবিক, একটা বেবি হওয়ার পরে একটা মেয়ের অনেক চেঞ্জ চলে আসছে। তো সেই চেঞ্জটা আমারও আসছে। আমিও তাকে বলতাম, মানে একটু অধিকার দেখাইতাম, বাচ্চার জন্য হইতে পারে না। সে দেখি কোনোভাবেই অ্যালাউ করে না, সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে না, তার মনের মতো সে বাড়িতে ফিরছে। তো এরকম করতে করতে ছেলে একটু বড় হলো। তখন ছেলের একটা 2.5 বছর বয়সে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মেনিনজাইটিস। তো এর আগে আমি একটা কথা বলি, ওর বাবার একটা প্রবলেম ছিল, সে খুবই নারী নেশা ছিল। সে যে এত পরকীয়ার নেশা ছিল মানে বলার মতো না। সে সপ্তাহে মনে হয় 3 দিন হোটেলে না যেতে পারলে তার মানে তার কোনো কিছু ভালো লাগতো না। মানে তিনি
নিয়মিত ভাবে ফিজিক্যালি বাইরে মেয়েদের সাথে ইনভলভ থাকতেন নিয়মিত ভাবে? টোটালি ইনভলভ আচ্ছা, থাকতেন। হ্যাঁ, ওকে। আপনি এটা মানে এটাকে কি আপনার বাচ্চার অসুস্থতার কারণ হিসেবে বলছেন? আমি তখন এটাই ভাবছি। আচ্ছা, ওকে। আমি বলছি যে সিস্টার আব্বু, তোমার এইগুলার কারণে আজকে আমার শ্রেষ্ঠর এই অবস্থা। ওকে। তখন আমরা অ্যাপোলোতে নিয়ে যাই। আচ্ছা, অ্যাপোলোতে নিয়ে যাই। তখন ও কেয়ার করতো, ছেলেকে যে কেয়ার করতো না তা না, ও ছেলের পাশে বসে থাকতো, দেখতাম কান্না করতো। তো ছেলে ওই সময় মানে একটা মেনিনজাইটিসটা হচ্ছে একটা ব্রেন একটা আক্রমণ করা। তো ও ঘুমের ঘরে ও বলে উঠতো, পাপা পাপা গো, পাপা তুমি কই? তখন আমি বলতাম, আমার কেন যেন খারাপ লাগতো, আমি মা, আমি জন্ম দিচ্ছি, ও আমাকে না বলে ও পাপাকে ডাকে। আমি চিন্তা করতাম যে ওর বাবাকে এতটা ভালোবাসে। পরে আমার মা বলতো, মুক্তার তোমার তো ডাকতেছে, শ্রেষ্ঠ জ্ঞান আসছে। তো ও তো বুঝতে পারছে যে না, এটা ঘুমের ঘরে বলতেছে, ওর যে সিমটম গুলো করবে, ডাক্তার এগুলো বলছে এরকম করবে। তো ওই ঘরের থেকেই বেশি যাকে ভালোবাসে তার নামটাই ও বলে ফেলছে। তো যাই হোক, এরকম করতে করতে আমার বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ হইলো। তারপরে আমরা বাসায় নিয়ে আসবো। ও মাত্র 20,000 টাকা জোগাড় করছে, 80,000 টাকা বিল আসছে, সেখান থেকে 60,000 টাকা আমার বাবা দিচ্ছে। দিয়ে একটা পর্যায়ে বিল পুরাটা জোগাড় করতে পারে নাই। তো অ্যাপোলো থেকে বলতেছে, আমরা তো রিলিজ করে দিচ্ছি, আমরা এখন আপনাকে পুলিশ কাস্টডিতে দিয়ে দিব, কারণ পেশেন্ট তো ছোট, পেশেন্ট বড় হলে পেশেন্টকে দিই, পেশেন্ট এখন ছোট, এখন আপনাকে যেতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দিতে পারেন, কিছু করার নেই। তো আমার একটা বোন ছিল, বোন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি, দেখি। তো আব্বুকে ফোন দিল যে আব্বা ইলুরা তো এই কথা বলছে। আব্বু বলতেছে, তুমি চন্দ্রা আর 1 ঘন্টা রাখো, বলো যে আব্বু তো মুক্তিযোদ্ধা। আব্বু খুব রাগী ছিল যে আমার মেয়েকে কথা বলছে, এর মাসুলকে দিতেই হবে, আমার মেয়েকে বলছে। তো এই কথা বলে আব্বু টাকাটা নিয়ে অ্যাপোলোতে যায়। তারপরে মুক্তারকে ফোন দেয়, মুক্তার বাকি টাকা নিয়ে 20,000 টাকা নিয়ে যায়। তো টোটাল টাকাটা বিল দেওয়ার পরে আব্বু নাকি ওই লোকের সাথে অনেক রাগারাগি করছে, যে কিভাবে, বলছে এটা আমাদের এখানে। তো আব্বু বলতেছে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সন্তানকে এটা কিভাবে বলে, মানে অনেক রাগারাগি করছে। আচ্ছা যাই হোক, পরে নিয়ে আসে। ওই যে আমার ছেলের মেনিনজাইটিস হলো, সেখান থেকেই আমার বাবা ওকে মেনে নিচ্ছে। আচ্ছা, মেনে নিচ্ছে বলতে গেলে আমাদের বাসায় ওকে অ্যালাউ করছে আসা যাওয়াটা। তার যাই হোক, আমরা হসপিটাল থেকে আসি। আসার পরে আমরা দুজন পালা করে ডিউটি করতাম। দেখতাম আমি যদি একটা ফোন দিতাম, হ্যালো সিস্টার আব্বু, তুমি কই? বলতো কেন কেন, শ্রেষ্ঠ কিছু হয়েছে? আমি তুমি তাড়াতাড়ি বাসায় আসো। শ্রেষ্ঠ জানি কিরকম করে, ও মানে পৃথিবী উড়ি হলেও বাসায় চলে আসতো। তো আমি বলবো না ও খারাপ, আমি বলবো না ও ভালো। ওর একটা দিক খারাপ, সেটা হচ্ছে ওর ক্যারেক্টার। ওর ক্যারেক্টারের জন্য ওর লাইফ আজকে সব তছনছ করে দিছে, শুধু ক্যারেক্টারের জন্য। যাই হোক, এমনি কিন্তু পার্সন হিসেবে খারাপ যে তা না, একটা ক্যারেক্টার একটা মানুষকে চাবাই দেওয়ার জন্য ধ্বংসের জন্য একটা ক্যারেক্টারই যথেষ্ট। তো আমি বলতাম, সিস্টার আব্বু, তুমি যে এই যে এত বাজে মেয়েদের সাথে মেলামেশা করো, বা তুমি রিলেশন রাখো, সম্পর্ক রাখো, তোমার মোবাইলটা ঘাটলে অসংখ্য বাজে মেয়ের নাম্বার পাওয়া যাবে। তো আমার মনে হয় কি জানো, তুমি একটা দিন এরকম একটা জায়গায় পড়বা, ওই যে বলে না পচা শামুকে পা কাটে, তোমার পচা শামুকে পা কাটবে, দেখবা। তুমি মিলাই নিয়ে সেদিন আমার এই কথাটা। তো আমি ওকে খুব বড় গলায় কথা বলতাম এইভাবে ওর সাথে। আমি ভাবছি যে বুঝাই বা এইভাবে ওকে এক্সাম্পল দিয়ে উপমা দিয়ে দেখি ও ফিরে কিনা, না ও ওর কাজই করবে। তো এরকম করতে করতে একটা সময় কুরবানি ঈদ আসলো। কুরবানি ঈদ আসার পরে আমি আমাদের ওখানে একটা মার্কেটে একটা গলার হার বানাইতে দিচ্ছে আমার মা আমার জন্য। তো আগের দিন আমি বাচ্চার বাবা আমাকে ফোন দিচ্ছেন, তুমি কোথায়? বলছে আমি আমার বাবার বাসায়। আমার বাবার বাসাটা রাস্তার সাথে। বলছে আমি যাচ্ছি, তুমি নামো, রিক্সা করে নিয়ে যাই। আমি আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। পরে আমার ছেলেকে নিয়ে আমরা রিক্সা করে চলে গেলাম। তো সেদিন আর ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসতে পারিনি, কারণ বাচ্চা বাবার সাথে চলে আসছে, বাচ্চা বাবার কাছে একটা ফ্ল্যাটের চাবি আছে গেটের।
তো আসার পরে রাত্রে আর বের হয় নাই। আচ্ছা যা খাওয়া দাওয়া করে ঘুমাই। তারপর দিন বলতেছে যে ইলুরা সবকিছু রেডি করো, আমরা দেশে যাব, আমার শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমারও কেন যেন ভালো লাগতো, গ্রাম কখনো দেখি নাই, যাই নাই, সবার সাথে মিশতে ভালো লাগতো। আমি বলছি একটু তাড়াতাড়ি চলো, বলে এটা হচ্ছে ঠিক ঈদের আগের দিন। বলছে যে আমি একজনের কাছে বিল পাবো, আমার যেতে একটু দেরি হবে, তুমি গুছায় রাখো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে গুছায়া আমি গেছি আমার বাবার বাড়িতে, যাই দেখি আমার আম্মু বাসায় নেই, কোথায় গেছে, টুঙ্গি গেছে। আমার আম্মুর মানে সাইডটা তালা দিয়ে গেছে, ভাড়াইটারা বাইরে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন যাই কোথায়, গেছি ওই মার্কেটে, যে মার্কেটে আমার গলা হাটটা বানাইতে দিচ্ছে। তো ওরা বলতেছে যে এরা ওই মানে যেখানে বানাইতে দিচ্ছে সে কারখানায় গেছে, কারখানা থেকে ফিরলে আপনি আর 1 ঘন্টা পরে আসেন, পেয়ে যাবেন। বললাম যে 1 ঘন্টা পর তো আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। পরে নাম্বার নিয়ে আসলাম, যে ফোন দিন। আচ্ছা ঠিক আছে। এখন আমি নিলাম রিক্সা, যে এত দূর থেকে আমি আর ছেলেকে বেবিতে কুলে আমি এত দূর থেকে আর কুলে নিয়ে যেতে পারবো না। রিক্সা নিয়ে আসলাম কোথায়, ওর বাবার একটা সমিতির অফিস আছে, সমিতি অফিসে। সমিতির অফিসটা থাই গ্লাস লাগানো। তো আমার ছেলেটা আমার কুলে, আমি রিক্সায়। তো আমি দেখলাম কি ওইখানে একটা মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে রুমানা, কিন্তু মেয়েটা ছিল খুব কালো। তো অনেকেই কালি কালি করে ডাকতে ডাকতে মানে সবাই কালি বললেই চিনি। তো ওই মেয়েটা বর্ষা আর বাচ্চার বাবা বর্ষা। তো তাদের আমি যে একটা অবস্থা দেখছি, আমি আমার চোখে দেখছি, আমি এটা মুখে বলতে পারবো না। দেখে আমার মানে এত খারাপ লাগতেছে। আর আমার চরিত্রের একটু কথা বলি আমি, সেটা হচ্ছে আমার এরকম একটা চরিত্র। আমার সাথে আমার মা আমাকে যে জন্ম দিচ্ছে, আমার মাও আমি একটু বুঝতে পারতেছি, আমার মা আমাকে ইগনোর ভাব করতেছে কোন একটা ব্যাপারে। আমি আর মার ধারে কাছে 3 দিন যাবো না, 3 দিন যাবো না। সেটা হোক বোন, হোক ভাই, হোক স্বামী, হোক মা, আমি ঝগড়া করতে পারবো না। আমি হয়তো 2টা কথা তাদের সামনে উচিত কথা ঠান্ডা মাথায় বলে চলে আসবো, সে যেই হোক। আমি একটা হয়তো পর মানুষ হলে তো প্রশ্ন উঠে না, আর যাবোই না। আর আপন মানুষ হলে আমি কম করে হলো 3 দিন কারোর সাথে ফোনেও কথা বলবো না, যাবো না। এই হচ্ছে আমার একটা চরিত্র। তো আমার খুব মেজাজটা গরম হয়েছে। পরে আমি বললাম এদিকে আসছে। তো ছেলেকে খুলে দিলাম, আমি বলছি চাবি দাও, দিচ্ছে। আমাকে ভাড়া দাও, দিচ্ছে। দেওয়ার পরে এই রিক্সা ব্যাক করে ছেলেকে ওর কাছে রেখে আমি ফ্ল্যাটে চলে যাই। ফ্ল্যাটে যাই, আমি খুব কান্না করতেছি। আমার একটা প্রবলেম বিরাট, আমাকে কেউ কিছু বললে আমি এখনো পর্যন্ত নিজে, যেটা আমার ছেলে এখনো অ্যাকসেপ্ট করে, তুমি কাঁদবা কেন, তুমি কান্না করতে পারবা না, আমি সহ্য করতে পারি না, আমি খুব কাঁদি একা একা। তো আমি খুব কান্না করলাম। আসে বলতেছে আরে না, ও একটা মোবাইল ঠিক করে। আমি প্লিজ ওই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলছি না, তাহলে তুমি কেন কথা উঠাচ্ছ? আমি তো নিজের চোখে দেখছি, এটা তো অন্য কারোর চোখে আমি দেখি নেই। ওই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবো না প্লিজ। পরে মানে ও আর দোষটা ঢাকার জন্য মানে অনেক আমার কাছে ভালো সাজতেছে। দেখো বিশ্বাস করো, আমি ওর মোবাইলটা ঠিক করতে গেছি, তুমি কি, আমি কি ভাবছি। যাই হোক, সেখানে আমাদের অনেক তর্কাতর্কি হয়। তবে আমি কখনো ভাবিনি যে আজকে এরকম একটা দিন আমাকে দেখতে হবে। ও তো আমাকে ভালোবাসতো। তারপর কি হলো? তারপর আমরা দেশে গেলাম, ঈদ করে চলে আসলাম। তারপরে শুরু হলো আর খুব, এটা ঠিক, ও খুব নোংরামো করতো, মানে এখনো পর্যন্ত খুব নোংরামো করে। যাই হোক, ও একটা বিরাট প্রবলেমে পড়ে। তখন ওর এই এলাকায় থাকাটা টোটালি ইম্পসিবল। ওই সময় আমার বাবা মোটা অঙ্কের টাকা দিয়ে ওকে এই এলাকায় রাখে। ও যেই ড্যামারেজ মানে মানুষের টাকা নষ্ট করছে, সেই ড্যামারেজটা আমার বাবা দিয়ে ওকে এলাকায় রাখে। সেই থেকে শুরু হলো ওর উপরে ওঠার ধাপটা। তারপরে একদম ভালোই যাচ্ছিল মোটামুটি সংসারটা। আমার আব্বু অসুস্থ হলো,
আব্বু 13 মাস লিভার সিরোসিসে ভুগলো, 13 মাস পরে মারা গেল। মারা যাওয়ার পরে না ওর টোটাল রূপটাই চেঞ্জ হয়ে গেল। আমি এতদিন তো বুঝি নাই যে আমি কোনো কালে কষ্ট করছি। আমি কিন্তু অনেক কষ্ট করছি, অনেক সংসারটা অনেক স্ট্রাগল করে আমি এই পর্যন্ত আসছি। আপনি জানেন না, আমি আমার দুধের বাচ্চাকে রেখে আমি টিউশনি করতাম। আমি 3টার থেকে টিউশনি শুরু করতাম রাত 10টা পর্যন্ত, একটা না, নন স্টপ। তো আমার ছেলেকে আমি 3টার সময় মানে কুলে করে মার বাসায় রেখে, এটা আব্বু অসুস্থ হওয়ার আগের ঘটনা, আম্মুর বাসায় রেখে আম্মুর কাছে রেখে এমন সময় যেত যে ঘুম থেকে জেগে যেত। আর আমার খুব ছেলেটা খুব রাগী ছিল, ঘুম থেকে জেগে যেত, আম্মু খুব কষ্ট করে রাখতো। এই মানে আমি তো একটা না বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত করতাম বাহিরে, আর বাড়িতে এসে সন্ধ্যার চাটা খেয়ে এটা বাড়িতেই টিউশনি করতাম, ভাড়াটা নিয়ে গিয়ে পড়াতাম। তারপরে আমি রাত 10টায় আমার বাসায় যেতাম। তো একটা না আম্মু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাখতে আম্মুর অনেক কষ্ট হতো, অনেক কষ্ট হতো, খুব বিরক্ত করতো। একদম গেটের সামনে দাঁড়ায় থাকতো, তো রাস্তাতে হাঁটতে হইতো এরকম। তো যখন ঘুমায় থাকতো, মানে ঘুমায় রাইখা যদি যেতে পারতাম তাহলেও ঘুমায়েই থাকতো, উঠতো না। তো এরকম করতে করতে আব্বুর অসুস্থ হয়ে গেল। আব্বু অসুস্থ হওয়ার আগে ওর বড় কাকা, আমার বাচ্চার বড় কাকা অ্যাক্সিডেন্ট করলো, বাইক অ্যাক্সিডেন্ট। যে সে অ্যাক্সিডেন্ট না, যা নাকি মানে আর লাইফ হয়তো 2 দিন থেকে 3 দিন তার লাইফটা আসছে, এরকম একটা অ্যাক্সিডেন্ট। তো বাচ্চার বাবা বলতেছে জিলোরা খুব কান্না করে ঘরে ঢুকলো। তো ওর তো আমি এরকম অবস্থা দেখিনি কখনো। কি হয়েছে যে বাইজান তো নাই, কি হয়েছে বাইজানের এই অবস্থা হয়েছে। শ্রেষ্ঠ আমিও যাব বলে শ্রেষ্ঠরে আমাকে আম্মুর কাছে রেখে যাব। তো আম্মুর বাসা রেখে আমি যাই। তো যেতে যেতে আমি সিনজিতে বলতেছি যে শ্রেষ্ঠ আব্বু কোথায় নিবা, বলতেছে ঢাকা মেডিকেল নিব। আমি বলছি না, ঢাকা মেডিকেল নিলে আজকে নিবা, এখন নিবা, সকালে বলবে ডেট। তো তোমরা 4টা ভাই, একটা ভাইকে বাঁচাতে পারবা না, তোমরা কি করতে পারি, আমাকে কি অ্যাপোলোতে নিয়ে চলো, ব্যয়বহুল খরচ, আমি পারবো না। আমি তোমরা 4 ভাই মিলে পারবা না, দেখো তার একটা বেবি অলরেডি শ্রেষ্ঠ, আমার বাচ্চার ছোট, আর একটা বেবি পেটে, প্লিজ দেখো ট্রাই করে। আজকে নিবা, কালকে সকালে ডেড বডি নিতে মানে মরা দেহটা বাড়িতে নিয়ে যাবা। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে শ্রেষ্ঠর যে একটা ডক্টর আছে অ্যাপোলোর, কামরুজ্জামান স্যার, তার সাথে কথা বলে আমাকে বলো। তো সিএনজিটা দাঁড় করায় কথা বলছে যে স্যার এরকম এরকম বলছে, সেও আমার কথাটাই বলছে সেম, যে দেখেন এখানে আমরা ট্রাই করে দেখতে পারি, বাট ওইখানে তো আজকে নিবেন, কালকে সকালে ডেড বডি বলবে। পরে বলছে স্যার তাহলে অ্যাপোলোতে ভালো হবে, বলছে হ্যাঁ অ্যাপোলোতে নিয়ে আসেন। পরে নিয়ে গেলাম, আমরা আগে চলে গেলাম। যাওয়ার পর বলছি তোমার কাছে কত টাকা আছে, বলছে 5000। আমি বলছি টিকিট করো, মানে একটা টিকিট করা লাগে, কার্ড করো, কারণ ওনাকে এনে রাখার 1 সেকেন্ডও কোনো সুযোগ নাই, কাট করে ফেলো। তো আমার বাচ্চার কার্ডের দেখে রেফারেন্সই কার্ডটা করে, কার্ডটা করানোর পরে দেখি গাড়িটা চলে আসছে। আসার পরে আমি তাকে দেখে আমি নিজেই মাথা ঘুরায় পড়ে গেছি। আর ওর নিয়ে আসছে ওর ছোট ভাই, মুক্তারের ছোট ভাই দেলোয়ার।